আভিয়ান একটা সার্ভেন্টকে ডেকে বলে কণার ব্যবহৃত সমস্ত জিনিস গাড়িতে তুলতে। সার্ভেন্টরা সবকিছু গাড়িতে তুলে দেয়। আভিয়ান চলে যায় কণার সমস্ত জিনিস নিয়ে। সবাই অনেক কষ্টে আদিয়াতকে রাজি করায় এই বাসায় থাকার জন্য। আদিয়াত এমনি এমনি রাজি হয়নি, শর্ত দিয়েছে। তার শর্ত মানার পরে রাজি হয়েছে থাকতে। সে শর্ত দিয়েছে আরোহীকে 2 দিনের ভেতরেই এই বাসা ছেড়ে চলে যেতে হবে। যদি না যায় তাহলে আদিয়াত কণাকে নিয়ে এখান থেকে চলে যাবে। কণা বিছানায় বসে পা দোলাচ্ছে। আদিয়াত ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। কণা বিরক্ত হয়ে গেছে। আদিয়াত 30 মিনিট হয়ে গেছে ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। কণা একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে তো আরেকবার ঘড়ির দিকে। কণাকে আরো 10 মিনিট অপেক্ষা করিয়ে আদিয়াত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। কণা রেগে কিছু বলতে যাবে, তার আগেই আদিয়াতকে দেখে চোখটা ঢেকে ফেলে। সি, আপনার লজ্জা শরম বলতে কিছুই নাই? এভাবে একটা মেয়ের সামনে টাওয়াল পরে ঘুরঘুর করছেন? এখানে মেয়ে কোথা থেকে এলো? কণা কোমরে হাত দিয়ে বলে, কেন, আমাকে দেখে কি আপনার ছেলে মনে হচ্ছে? কণা আদিয়াতের দিকে তাকিয়ে আবারও হাত দিয়ে চোখটা ঢেকে ফেলে। আদিয়াত কণার কাছে গিয়ে কণার কোমরটা জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে কণার চোখের ওপর থেকে চোখটা সরিয়ে দেয়। আদিয়াত কণার দিকে একটু ঝুঁকতেই কণা এদিকে ওদিকে তাকাতে তাকাতে বিরক্ত বোধ করছে। কি হলো, কি করছেন, ছাড়ুন। না, ছাড়বো না। দেখুন, দরজা খোলা, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। কেউ এতটাও নির্বোধ না যে নিউ ম্যারিড কাপলদের রুমে নক না করে চলে আসবে। আর মামা বাবা জানে এখন তাদের ছেলে নিজের বউয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত, তাই ওনারা এখানে আসবেন না। বুঝতেই পেরেছ? তুমি এত আনরোম্যান্টিক কেন? এমন হট জামাই সামনে থাকলে কেউ এমন করে? বন্ধ করুন আপনার লাগামহীন কথাবার্তা। ওকে, নো কথা। তুমিও চুপ, আমিও চুপ। আজ কথা হবে ঠোঁটের ভাঁজে, ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়। আদিয়াতের এমন নিঃশব্দ কণ্ঠ শুনে কেঁপে ওঠে কণা। আদিয়াত কণাকে আরেকটু কাছে টেনে নেয়। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। দুজনের ঠোঁটের মাঝে দূরত্ব কমে আসছে। হঠাৎই খট করে দরজা খুলে যাওয়ার আওয়াজে দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। দরজার সামনে আরোহীকে দেখে কণা আদিয়াতের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। আদিয়াত ছাড়ার বদলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আদিয়াত আরোহীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে বলে, মানুষ যে এতটাও আত্মসম্মানহীন হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। এত অপমান করার পরও আমার রুমে আসতে তোমার লজ্জা করে না? কারো রুমে আসলে যে নক করে আসতে হয় সেই ম্যানার্সটুকুও জানো না? আমি কোনো কথা নয়, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। যে 2 দিন এই বাসায় আছো সেই 2 দিন যেন তোমাকে আমার রুমের আশেপাশেও না দেখি। একে তো আসছো প্রাইভেট টাইমে, তার উপরে নক না করে। যত সব ইরিটেটেড পার্সন। আদিয়াত কণার কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দেয়। আদিয়াত তাকিয়ে দেখে আরোহী এখনো স্ট্যাচুর মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে আদিয়াতের রাগ দ্বিগুণ হয়ে যায়। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমরা নিজেদের প্রাইভেট টাইম স্পেন্ড করছি? জাস্ট গেট আউট। আমাকে করা এই অপমানের প্রতিশোধ তো আমি কণার উপর দিয়েই তুলব। আদিয়াত, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে তো কিছু করতে পারবো না। কণার ক্ষতি তো আমি করতেই পারি। এমন বদলা নিব যে তুমি কল্পনাতেও চিন্তা করতে পারবে না। আরোহী মনে মনে কথাগুলো বলে চলে যায়। আদিয়াত জোরে জোরে শ্বাস নিচ্ছে। সে রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আরোহী আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো আদিয়াত থাপ্পড়ই বসিয়ে দিত। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই আদিয়াত আরোহীকে সহ্য করতে পারে না। আরোহী বরাবরই গায়ে পড়া টাইপের মেয়ে। কণা এক গ্লাস পানি এনে আদিয়াতকে দেয়। আদিয়াত এক চুমুকে গ্লাসের সমস্ত পানি খেয়ে ফেলে। মাথা ঠান্ডা হয়েছে নাকি মাথা ঠান্ডা করার জন্য মাথায় 1 বালতি পানি ঢালতে হবে? ধূলিকণা, তুমি আমার সাথে মজা করছো? আপনি আমার বেয়াই হন নাকি যে আপনার সাথে আমি মজা করব? আমি যা সত্যি তাই তো বললাম। আপনার তো মাথা গরম হয়ে গেছে, মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করা দরকার। আচ্ছা, আপনি আরোহী আপুর সাথে সবসময় এমন রুড বিহেভ কেন করেন?
হয়তো ওনার নক করার কথা মনে ছিল না, তাই নক করেনি। তোমার ভালো মানুষই আর যেখানে দেখাও না কেন, ওর বেলায় দেখাবে না। দেখো কণা, ওকে তুমি চেনো না, তাই ওর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। ওর মতো জেদি, অহংকারী আর ফাজিল মেয়ে দুনিয়াতে হয়তো খুব কমই আছে। নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তুমি আগ বাড়িয়ে ওর সাথে কোনো কথা বলতে যাবে না, আর যতটা সম্ভব ওর থেকে দূরত্ব বজায় চলবে। বুঝতে পারছো? কণা মাথা নেড়ে সম্মতি জানায়। কণা ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে চমকে যায়, কারণ বেলকনিতে তার প্রাণ প্রিয় পাখি মৃদু। খুশি কণার চোখে পানি চলে আসে। কতদিন পর দেখছে মৃদুকে। তখনই আদিয়াত কণাকে পেছন থেকে জড়িয়ে ধরে কণার কানে ফিসফিস করে বলে, আমার ধুলির কণা কি তার মৃদুকে দেখে খুশি হয়নি? কে বলল আমি খুশি হইনি? আমি কতটা খুশি হয়েছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু মৃদু এখানে আসলো কি করে? আমি নিয়ে আসছি। তোমার খুশির জন্য আমি সব করতে পারি। আপনাকে একটা প্রশ্ন করার আছে। কি? আপনি এই পাখিটার নাম মৃদু কেন দিলেন? তোমার আর আমার নামের এই পাখির নাম, মানে মিহিকার মি আর আদিয়াতের দ, এই দুইটা মিলিয়ে আমি নাম দিয়েছি মৃদু। আপনি আমাকে আপনার সম্পর্কে কিছুই বলেননি, আমাকে ধোঁয়াশার মাঝে রেখেছেন। আপনি আমাকে ছেড়ে হুট করে কেন হারিয়ে গিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমার অজানা। আমি হারিয়ে যেতে চাইনি, পরিস্থিতির চাপে বাধ্য হয়েছিলাম তোমাকে ছেড়ে চলে যেতে। হুট করে পাপার ব্যবসায় লস হতে থাকে, চারিদিকে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল। পাওনাদাররা রোজ বাসায় এসে ঝামেলা করত। একদিন রাতে পাপা এসে বলে এখান থেকে চলে যাবে অনেক দূরে, আর আস্তে আস্তে সবার সব টাকা পরিশোধ করে দিবে। এখানে থাকলে পাওনাদাররা আমাদের শান্তিতে থাকতে দিবে না। আমি চেয়েও তোমাকে জানাতে পারি না যে আমি এখান থেকে চলে যাচ্ছি। পাপা আমাদের নিয়ে এদেশ ছেড়ে চলে যায়। পাপা বলেছিল আমাদের নিয়ে দূরে কোথাও চলে যাবে, কিন্তু এতটাও দূরে চলে যাবে সেটা বুঝতে পারিনি। একটা কফি শপে বসে আছে নোমান আর বন্যা। তারা ক্লাস ফাঁকি দিয়ে এখানে আসছে পার্সোনাল টাইম এক্সপেন্ড করতে। কফি শপে এখন বেশি মানুষ নেই, হাতে গোনা দুই একজন যারা আছে বেশিরভাগই কাপল। সবাই নিজেদের মতো করেই ব্যস্ত, কারোর দিকে কারোর তাকানোর সময় নেই। ক্লাস ফাঁকি দিয়ে এখানে আসাটা কি ঠিক হলো? কত ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, তোমার ছেলে মানুষের জন্য মিস দিয়ে আসতে হলো। নোমানের কথা শুনে বন্যা তেলে বেগুনে জ্বলে ওঠে, তেজি গলায় বলে ওঠে, তোমাকে কে আসতে বলেছিল? আমি কি তোমাকে আসার জন্য জোর করেছিলাম? তুমি নিজের ইচ্ছায় আসছো, এখন আমাকে কথা শোনাচ্ছ? আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি চলে যাও। তুমি তো ভদ্র ছেলে, যাও ইম্পর্টেন্ট ক্লাস অ্যাটেন্ড করো। আমি কফি খাওয়ার জন্য একটা সুইট গুলুমুলু বয়ফ্রেন্ড বানিয়ে নিব। নোমান রেগে বলে, তোমার সাহস হয় কি করে অন্য ছেলেকে বয়ফ্রেন্ড বানানোর কথা বলার? আরেকদিন যদি তোমার মুখে আমি এমন কথা শুনি, তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। বলবো না তো কি করব? তুমি আমাকে একটুও সময় দাও না, সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা করো। তোমার একটা ফোনের আশায় যে কেউ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, সেটা কি তুমি বুঝতে পারো না? নোমান বন্যার হাত দুটো মুঠোয় নিয়ে বলে, তুমি তো অবুঝ নও বলো। আমি যদি ভালো করে পড়াশোনা না করি, তাহলে ভালো একটা চাকরি পাবো না। ভালো চাকরি না পেলে তোমার হিটলার বাপ তোমাকে আমার সাথে বিয়ে দিবে না। তোমার হিটলার বাপ যদি জানে তুমি ক্লাস মিস দিয়ে আমার সাথে কফি খেতে আসছো, তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। বুঝি না পৃথিবীতে এত শ্বশুর থাকতে আমার শ্বশুরটাই এমন। নোমান আর কিছুই বলতে পারল না, সামনে তাকিয়ে। হঠাৎ করে নোমানের এমন চুপ করে সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় বন্যাও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। বন্যার পেছনে জামান সাহেব দাঁড়িয়ে আছে। জামান সাহেব একবার বন্যার দিকে তাকাচ্ছে তো আরেকবার নোমানের দিকে। নোমান ভয়ে ঢোক গিলছে। বন্যা এদিকে ওদিকে তাকাচ্ছে আর ভাবছে এখন কি হবে। জামান সাহেব ধপ করে বন্যার পাশের চেয়ারে বসে পড়ে। নোমানের বুকটা ধরপড় ধরপড় করছে। এই লোকটাকে সে ভীষণ ভয় পায়। নোমান যতদিন ধরে এই লোকটাকে দেখেছে, কোনোদিন হাসতে দেখেনি। জীবনে কোনোদিনও লোকটা হাসছে বলে নোমানের মনে হয় না। নোমানের সন্দেহ আছে
আদৌ লোকটা হাসতে জানে তো? জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে। হঠাৎ থেমে গেলে কেন? অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করো। নোমান বন্যার দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার জামান সাহেবের দিকে। শুকনো গলায় 2-3টে ঢোক গিলে বলে, আমি। তুমি কি? সে যাই হোক, তুমি আমার সম্পর্কে কি ভাবো না ভাবো তাতে আমার কিছুই যায় আসে না। এখন তো তোমাদের ভার্সিটিতে থাকার কথা, এখানে কি করছো? আমি। জামান সাহেব রেগে গিয়ে বলেন, কি তখন থেকে আমি করছো? তুমি কি তোতলা নাকি কথা বলতে পারো না? পড়াশোনা নিয়ে হেলাফেলা করা আমি সহ্য করতে পারি না। ঠিকঠাক ক্যারিয়ার গড়াও না পর্যন্ত তোমাদের ঘোরাঘুরি বন্ধ। ভার্সিটিতে দেখা হবে, টুকটাক কথা বলবে, এই যা। ঘোরাঘুরি করার সময় অনেক পাবে, এখন ক্যারিয়ার গড়ার সময়। ক্যারিয়ারে ফোকাস করো। জামান সাহেব বন্যার হাত ধরে নিয়ে কফি শপ থেকে চলে যায়। নোমান নিষ্পলক দৃষ্টিতে বন্যার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কণা আর আদিয়াত ছাদে দাঁড়িয়ে আছে। কণা আকাশের দিকে তাকিয়ে আছে, আর আদিয়াত রেলিংয়ে পিঠ ঠেকিয়ে কণার দিকে তাকিয়ে আছে। দমকা হাওয়ায় কণার চুলগুলো উঠছে। কণার কিছু চুল আদিয়াতের চোখে মুখে আছড়ে পড়ছে। কণা আকাশের দিকে তাকিয়েই বলে, আপনি যে এতদিন আমার থেকে দূরে ছিলেন, আমি যদি অন্য কারোর প্রেমে পড়ে যেতাম? তুমি আমার প্রেমে পড়ো নাই, তুমি আমার মায়ায় পড়েছ। এমন এক মায়ায় পড়েছ যার শেষ নেই, যে মায়ায় কেটে যাবে চিরকাল, আটকে থাকা যায় অনন্তকাল। যদি আপনার মায়া কাটিয়ে আমি অন্য কারোর মায়ায় পড়ে যেতাম, তখন কি করতে? আমি তো তোমাকে বেঁধে রাখতে চাইনি কোনোদিনও। আমি তো চেয়েছি তুমি যেন মুক্ত পাখির মতো উড়ে বেড়াও। সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শিকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ান বরং, ঠিক আছে? তাহলেই থেকে যাবে। কেটে গেছে 3-3টে মাস। সময় কারোর জন্য থেমে থাকে না, সে নিজের মতোই বহমান। দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে। কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে? কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। তেমনি সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। নোমান ব্যস্ত নিজের ক্যারিয়ার গড়তে, বন্যার অপেক্ষার প্রহর গুনছে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আভিয়ানও ব্যস্ত নিজের লাইফ নিয়ে। এদিকে ছোঁয়াকে আভিয়ান বেশি পাত্তা দেয় না। পড়াশোনা, ভার্সিটি আর অফিস নিয়ে ব্যস্ত থাকে আভিয়ান। ছোঁয়ার দিকে তাকানোর সময়ও তার নেই। কণা আর আদিয়া তো তাদের জীবন নিয়ে সুখী আছে। আরোহী কণাকে অনেক ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আদিয়াতের জন্য পারেনি। কণাও অনেক খুশি আদিয়াতকে পেয়ে, আদিয়াতের পরিবারকে পেয়ে। আদিয়াতের মা বাবা কণাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। আদিয়াতের বাবা মাকে পেয়ে কণার নিজের বাবা মায়ের অভাবটা পূরণ হয়েছে, মা বাবার ভালোবাসার অভাবটা পূরণ হয়েছে। দীর্ঘ 3 মাস পর আজকে ওহি রেসপন্স করছে। সাফাত ওহির কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন দেখে ওহির হাতের আঙ্গুলটা নড়ছে। সাফাত দৌড়ে যায় ডক্টরকে নিয়ে আসতে। ততক্ষণে ওহি চোখ খুলে তাকায়। ডক্টর এসে ওহিকে চেক আপ করে। ওহির চোখের সামনে ভেসে ওঠে কণার পাহাড় থেকে পড়ে যাওয়ার দৃশ্য, তার হাত ছেড়ে দিয়ে ধাক্কা দেওয়ার দৃশ্য। ওহি কণা বলে চিৎকার করে ওঠে। 3 দিন পর আজকে সাফাত আর ওহি দেশে ফিরে যাচ্ছে। ওহি এখনো জানে না কণার নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা। সাফাত জানায়নি কণার কথা ওহিকে। ডক্টর বলেছে এই সময় ওহির উত্তেজিত হওয়া একদমই ঠিক না। ওহির ব্রেনের উপরে যাতে কোনোভাবেই প্রেশার না পড়ে, তাই সাফাত ওহিকে বলেছে কণা একদমই ঠিক আছে। সাফাত ওহিকে মিথ্যা কথা বললেও সেদিন সাফাত চিৎকার করে কেঁদেছিল কণার জন্য। কণাকে যে সে সত্যি ভালোবাসে, কণাকে সাফাত প্রথম দেখে থমকে গিয়েছিল। তার কাছে মনে হচ্ছিল কোনো ডল তার সামনে দাঁড়িয়ে আছে। কণার মুখে ভাই ডাকটা শুনে তার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর থেকে সে কারণে অকারণে কণার সাথে কথা বলতে যেত। কণার সাথে কথা বলে তার মনটা একদম ভালো হয়ে যেত।
ওহি বাসার ভেতরে প্রবেশ করেই কণা বলে চিৎকার করে ডাকতে থাকে। সাফাত ওহির পেছনে পেছনে আসছে। ওহির চিৎকারে সবাই বেরিয়ে আসে। আবিহান, মহুয়া জাহান, আফিয়া বেগম, তিশান আহমেদ আর মিতু সবাই ওহিকে প্রাণ ভরে দেখছে। আজ কতগুলো দিন পর বাড়ির মেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে। ওহির চোখ শুধু কণাকেই খুঁজছে। আফিয়া বেগম ঘিরে গিয়ে ওহিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ওহির মুখে হাত বুলিয়ে অজস্র চুমু এঁকে দেয় ওহির চোখে মুখে। আম্মু, কণা কোথায়? আমি এতক্ষণ ধরে চিৎকার করে কণাকে ডাকছি, ও শুনতে পাচ্ছে না। কণা কি বাসায় নেই? মহুয়া জাহান রেগে গিয়ে বলে, ওই মেয়ের নাম মুখেও নিবি না তুই। ওই মেয়ে আমাদের কাছে মৃত। কণা কি এমন করেছে যে তোমাদের কাছে বেঁচে থাকতেও মারা গেল? কি করেছে তুই জানিস না? না, জানি না তো। কণা তোকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছিল। এই কথা তোমাকে কে বলেছে শুনি? সোয়া। বাবা, কণা আমাকে মারার চেষ্টা করেছিল আর আমি জানি না? কণা আমাকে মারার চেষ্টা করেনি, আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সাফাত, তুমি যে বলেছিলে কণা বাসায় আছে, তাহলে কণা কোথায় আমাকে বলো। ওই দিনের পর থেকে আর কণাকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খোঁজ পাইনি। ইনফ্যাক্ট পাপা লোক লাগিয়ে এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে। পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি। ওহি গিয়ে সাফাতের কলারটা ধরে বলে, সাফাত, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আমার কণা এখন কোথায় আছে? ও ঠিক আছে তো? ও আদৌ বেঁচে আছে তো? প্লিজ ওহি, এভাবে বলো না। আমি জানি কণার কিচ্ছু হয়নি। আমার বোন আমাকে বলেছিল আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তোমার কি মনে হয় সাফাত, এত উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে কেউ বেঁচে থাকতে পারে? যদি বেঁচে থাকতো তাহলে তো অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করতো। ওহির কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে। সাফাত আর আজকে কাঁদছে না। 3 মাসে তার জল শুকিয়ে গেছে। এখন কান্না পেলেও চোখ দিয়ে পানি আসে না। মহুয়া জাহান ওহিকে জিজ্ঞাসা করে, কণার কি হয়েছে? আর কে পাহাড় থেকে পড়ে গেছে? ও, তোমাকে তো একটা গুড নিউজ দেওয়ার হয়নি। তুমি শুনলে খুশি হয়ে যাবে ছোট আম্মু। কণা পাহাড় থেকে পড়ে গেছে। হয়তো তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। কণা হয়তো তোমাকে মুক্তি দিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আফিয়া বেগম ওহির 2 বাহু ধরে চেপে ঝাঁকিয়ে বলে, ওহি, তুই মজা করছিস তাই না? বল না, কণার কিছু হয়নি। কণা আমাদের ছেড়ে যেতে পারে না। মহুয়া জাহানের চোখের কোণে পানি চিকচিক করছে। ওহি আফিয়া বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মহুয়া জাহানের সামনে গিয়ে দাঁড়ায়। বাহ ছোট আম্মু, খবরটা শুনে তো দেখি ভীষণ খুশি হয়েছ। এতটা খুশি হয়েছ যে খুশিতে কেঁদেই দিয়েছ। ছোট আম্মু, তোমার তো খুশিতে এখন পার্টি করা উচিত। এতদিন পর তোমার মনের ইচ্ছে পূরণ হলো। তোমার ঘাড় থেকে একটা বোঝা নেমে গেল। ওহি, চুপ কর, এভাবে বলিস না। কেমনে বলবো? তোমার চোখের পানি মানায় না। তোমার কান্না দেখে কুমিরের কান্না মনে হচ্ছে। এতদিন তো কথায় কথায় কণাকে অভিশাপ দিতে। তুমি, ভাইয়া আর আব্বু কম অত্যাচার তো করনি কণার উপর। নিজের বাড়িতেও কাজের মেয়ের মতো করে থাকতে হয়েছে কণাকে। বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, সব কিছু তুমি কণাকে দিয়েই করিয়েছ। ওহি কান্নার জন্য কথা বলতে পারছে না। সারা জীবন তো একটা কাজের মেয়ের মতো করেই কণাকে ট্রিট করে গেলে। জীবনে তো কোনো দিনও মায়ের মতো করে ভালোবাসনি। একা একাই বড় হয়েছে কণা। না পেয়েছে কোনোদিন মায়ের ভালোবাসা, না পেয়েছে কোনোদিন বাবার ভালোবাসা। ছোটবেলা থেকেই একা বাইরে মহিলার কাছে থেকেছে। সেই মহিলা চলে গেলে একা একাই থেকেছে। রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে কাঁদলেও তুমি কখনো দেখতে যাওনি তাকে। বাড়িতে 4-5টা গাড়ি থাকার পরেও হেঁটে হেঁটে বা রিক্সায় বাসে করে ভার্সিটিতে গিয়েছে। এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও ছোট আম্মু, তোমার জামা কাপড় কণাকে দিয়েই পরিষ্কার করে রাখতে হবে। রাতে তোমার জামা কাপড় ধুয়ে গোসল করে জ্বর বাঁধালেও তুমি কখনো দেখতে যাওনি। বরং সেই অসুস্থ মেয়েকে দিয়ে তোমার ভাইয়ের মেয়ের জন্য রান্না করিয়েছ। কাজের লোক না আসলে বাড়ির প্রতিটা কোণা কণাকে দিয়ে পরিষ্কার করিয়েছ। এখন চোখ থেকে কুমিরের অশ্রু বের করছো?
তুমি মা জাতির কলঙ্ক। পৃথিবীর কোনো সন্তান যাতে মায়ের মতো তোমার মতো মা না পায়। আর আব্বু, আজকে তোমার চোখে পানি কেন? আজকে তোমার আর ছোট আম্মুর তো খুশির দিন, তোমরা গিয়ে পার্টি করো। মেয়েটা তো তোমাদের কাছে টাকা পয়সা কিছুই চাইতো না, শুধুমাত্র একটু ভালোবাসা চাইতো। ভালোবাসা? ভালোবাসা তো অনেক দূরে থাক, তোমরা তো কোনোদিনও কণার সাথে ভালো ব্যবহার পর্যন্ত করনি। কাজের লোকেদের সাথে ভালো ব্যবহার করলেও কণার সাথে কোনো দিনও করনি। আর আব্বু, তোমার উচিত ছিল না কণাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসা? যেহেতু তোমার ভাই নেই, কণার বাবার দায়িত্বটা তো তোমারই নেওয়ার দরকার ছিল। কণার বাবার অভাব পূরণ আর বাবার মতো ভালোবাসা তোমারই দেওয়ার দরকার ছিল। বাবার মতো ভালোবাসা তো অনেক দূরের কথা, কোনোদিন জেঠুর মতো ভালোবাসনি। কণার সাথে কোনোদিন কথাও বলনি। ভাইয়াকে বলেছো কণাকে বলতে কখন কোনদিন ভার্সিটিতে যাবে। তোমার বা ছোট আব্বুর পরিচয় মানে কণা যে এই বাড়ির মেয়ে, সেই পরিচয়টা না যাতে দেয়ও। হাততালি দিতে দিতে একটা লোক বাসার ভিতরে প্রবেশ করে, যাকে দেখে সবাই চমকে ওঠে, সবার চোখ ছলছল করে ওঠে। লোকটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে, মাথায় ব্যান্ডেজ করা। বাবা, আমার এত এত অর্থ সম্পদ থাকার পরেও আমার একমাত্র মেয়েকে কাজের লোকের মতো করে বড় হতে হয়েছে। আমার টাকা পয়সা দিয়ে ভোগ বিলাসিতা করেছে অন্যরা, আয়েশ করে জীবন কাটিয়েছে অন্যরা। তোমরা বোধহয় আমাকে চিনতে পারছো না। ভিতরে অহংকার জমে গেলে কেউ আবার কাউকে চিনতে পারে না। সে যাই হোক, নিজের পরিচয় নিজেই দেই। আমি তাহসিন আহমেদ, এই বাড়ির ছোট ছেলে। ওহি টলমল চোখে তাহসিন আহমেদের দিকে তাকায়, আস্তে করে বলে, ছোট আব্বু মানে কণার বাবা? তুমি কে? ছোট আব্বু, আমি ওহি। তুমি আমার ওহি মা? ওহি দৌড়ে গিয়ে তাহসিন আহমেদকে জাপটে ধরে হু হু করে কেঁদে দেয়। ছোট আব্বু, আজকে তোমাকে দেখে যে সব থেকে বেশি খুশি হতো, আজ সে নেই। জানো ছোট আব্বু, কণা তোমার জন্য রোজ কাঁদতো, কেঁদে কেঁদে বলতো, বাবা দেখো তোমার মেয়ে কাঁদছে। তুমি তো এটাই চেয়েছিলে তাই না? বাবা, তুমি কেন আমাকে একলা ফেলে চলে গেলে? কেন আমার জীবনটা অন্ধকারে ভরিয়ে দিয়ে গেলে? ফিরে এসো না বাবা। শত অত্যাচার মুখ বুজে সহ্য করত। ও মনে আশা ছিল একদিন তুমি ফিরে আসবে, তুমি এসে সব ঠিক করে দেবে, তারও একটাই ছোট্ট পরিবার হবে। দেখো, কণার বিশ্বাস জিতে গেল, তুমি ফিরে এসেছো, কিন্তু আজকে কণা নেই, হয়তো আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে। মেয়ে হওয়া কি দোষের? ছেলে মেয়ে দুজনকেই তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? মানে মেয়ে হওয়া দোষের কেন হবে? তাহলে কণা হয়েছে বলে তুমি চলে গিয়েছিলে কেন? ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়ে হয়েছে বলে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। তোমার চলে যাওয়ার পেছনে নাকি কণা দায়ী। ছোট আম্মু তার স্বামী হারিয়েছে কণার জন্য, আব্বু তার ভাই হারিয়েছে কণার জন্য। এই বাড়ির প্রত্যেকটা লোক কণাকে প্রতিনিয়ত শারীরিক মানসিকভাবে অত্যাচার করেছে। মেয়ে হয়েছে বলে আমি চলে গেছি, তোকে এই কথাটা কে বলেছে? ছোট আম্মু, আব্বু বলেছে। নার্স যখন বলেছিল কংগ্রেস আপনার মেয়ে হয়েছে, তখন তুমি কণার মুখ না দেখেই দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে এসেছিলে, আর হসপিটালে ফিরে যাওনি। এটার জন্যই সবাই কণাকেই অবহেলা করেছে, অত্যাচার করেছে। ওহি তাহসিন আহমেদকে কণার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা খুলে বলে, কিভাবে সবাই কণাকে অপমান করেছে সব কিছু ওহি খুলে বলে কণার বাবাকে। তাহসিন আহমেদ কাঁদতে কাঁদতে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আমি কতটা হতভাগা, নিজের মেয়ের সুখের কারণ তো হতেই পারলাম না। এত বছর ধরে আমার জন্য আমার মেয়েটা কষ্ট পেয়ে গেল, নিজেকে আজ অক্ষম মনে হচ্ছে। আমার মতো বাবা যেন পৃথিবীতে কোনো মেয়েই না পায়। তাহসিন, চুপ, একদম চুপ। তোমার ওই মুখে আমার নাম নিবে না, তোমাকে তো আমার ঘৃণা হচ্ছে। একটা মানুষ এতটা খারাপ কি করে হয়? মা নাকি মমতাময়ী হয়, আর তুমি কালনাগিনী। মা নাকি সন্তানের জন্য সবকিছু করতে পারে, আর তুমি
সারা জীবন শুধু নিজেরটাই বুঝে গেলে। স্বার্থপর মহিলা কোথাকার। তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। কণা তো তোমার মেয়ে ছিল, ওর সাথে এত অন্যায় অত্যাচার করলে কি করে? তুমি কি সত্যি মা হবার যোগ্য? কণাকে চরিত্রহীন অপবাদ দিতেও পিছপা হওনি। আই জাস্ট হেট ইউ, হেট ইউ। তাহাসিন ভাই, আমার কথাটা তো শোনো। কি শুনবো বলো? আর কি শোনার বাকি আছে? আর ভাই কাকে বলছো? আমি তো তোমার, ওফ সরি, আপনার ভাই না। কণা যদি আপনার ভাইয়ের মেয়ে না হয়, তাহলে আমিও তো আপনার ভাই নই। আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম, আর আমার মেয়ে এত বছর ধরে অত্যাচারিত হলো। ওই দিন হাসপাতালে নার্স যখন আমাকে বলল আমার মেয়ে হয়েছে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ বলে মনে হচ্ছিল। আমি আগে মহুয়ার কোনো টেস্ট করাইনি। আল্লাহ যা দিবে তাতেই আমরা খুশি। তবুও আমার একটা ইচ্ছে ছিল, আমার যাতে একটা ফুটফুটে কন্যা সন্তান দেয়। আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণও করেছিল, কিন্তু তাকে দেখার সৌভাগ্যটাও আমার হয়নি। যখন কণার মুখ দেখতে যাব, তখনই মনে পড়ে আমি স্বর্ণের লকেটটা নিয়ে আসিনি। তাড়াহুড়ো করে চলে আসায় ভুলে লকেটটা বাসায় ফেলে এসেছি। আমাদের বংশের একটা নিয়ম আছে, খালি হাতে কন্যা সন্তানের মুখ দেখা যাবে না। তাই আমি ওই লকেটটা আনার জন্যই কন্যার মুখ না দেখেই দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যাই। যাওয়ার আগে আমার কাউকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু অতিরিক্ত খুশিতে সেই কথাটাও আমি ভুলে গিয়েছিলাম। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ওহিমা, আমাকে এক গ্লাস পানি দিবি? তাহাসিন আহমেদ এই কথাটা বলার সাথে সাথেই মিতু দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে দেয়। এক ঢোকে সম্পূর্ণ গ্লাস খালি করে ফেলে তাহাসিন আহমেদ। এদিকে মহুয়া জাহানের চোখ দিয়ে বন্যা বয়ে যাচ্ছে। আজকে তার চোখের পানি কেউ মুছে দিচ্ছে না। আজকে তার খুব মনে পড়ছে কণার কথা। তিনি যখন তিশান আহমেদের কথা মনে করে কাঁদতেন, তখন কণা এসে চোখের পানি মুছে দিত, কিন্তু তখন তিনি ঝামটা মেরে কণার হাতটা সরিয়ে দিতেন। তিশান আহমেদ আবার বলা শুরু করলেন, পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করার কথাও বেমালুম ভুলে যায়। রাস্তায় এসে মনে পড়ে হসপিটাল তো গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু তখন উল্টো, আর পার্কিং এরিয়াতে যেতে ইচ্ছে করছিল না। তাই একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আভিয়ানের স্কুলটা ছিল হাসপাতালের থেকে বাসায় যাওয়ার পথে। হুট করেই আমার চোখ যায় রাস্তার পাশে। আভিয়ান রাস্তায় কিনার ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওই দিকে ছুটে আসছে তীব্র বেগে একটা ট্রাক। আশেপাশে কোনো মানুষ ছিল না। আমি ছিলাম রাস্তার বিপরীত পাশে। আমি রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে আভিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই, কিন্তু নিজে আর সরে যেতে পারিনি। ট্রাকটা আমাকে জোরে একটা ধাক্কা দেয়, যে আমি ছিটকে রাস্তার অপর পাশে পড়ি। তাহাসিন আহমেদের গলাটা যেন আটকে আসছে। কথা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। আরেক গ্লাস পানি খেলে হয়তো ভালো লাগতো, কিন্তু এই বাসার পানি আর মুখে দিতে ইচ্ছে করছে না তার। যখন চোখ খুলি, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি, কিন্তু তখন আমার কিছুই মনে ছিল না। পুরনো কোনো কথা, আমার পরিচয়, আমার পরিবারের কথা, যারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এত বছর আমি তাদের সাথেই ছিলাম। আমি যখন নিজের পরিচয় বলতে পারছিলাম না, কোনো স্মৃতি মনে পড়ছিল না, তখন ওনারা পত্রিকায় বিজ্ঞাপন দেন, কিন্তু আমার খোঁজে কেউ আসে না। তাই ওনারা আমাকে নিজেদের সাথে নিয়েই চলে যায়। আমাকে যারা হসপিটালে নিয়ে গিয়েছিল, তারা অত্যন্ত ভদ্রলোক ছিলেন। এত বছর ধরে ওনারা আমাকে নিজের পরিবারের লোক মনে করে ভালোবাসছেন, আগলে রেখেছেন। মহুয়া জাহান চোখের জল মুছে বলে, তুমি হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার একদিন পরেই মেসেজ দিয়েছিল যে তুমি আমার সাথে সংসার করতে চাও না, কারণ আমি নাকি কোনোদিন ছেলে সন্তান জন্ম দিতে পারবো না। তুমি এক কবিরাজের কাছে গিয়েছিলে, সেই কবিরাজ নাকি তোমাকে বলেছে ছেলে সন্তানের মুখ দেখতে হলে দ্বিতীয় বিয়ে করতে হবে। মহুয়া, আর কত মিথ্যা কথা বলবে? আর কত মিথ্যা নাটক করবে? কত মিথ্যা বলবে? যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার 2 দিন পর আমার জ্ঞান ফিরেছিল, সেখানে আমি তোমাকে একদিন পরে মেসেজ কি করে দিব? আর আমার তো কিছুই মনে ছিল না। কবিরাজের কথাটা টেনে এনে তুমি তোমার কথা যুক্তিহীন করে দিয়েছো। যারা আমাকে খুব কাছ থেকে চেনে
সবাই জানে আমি কবিরাজে বিশ্বাসী নই। এক কথায় আমি কবিরাজদেরকে ঘৃণা করি। তার কারণটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার মতো ঘৃণ্য মহিলার সাথে আর যাই হোক আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকেই আমি তোমাকে ডিভোর্স দিব। তাহসিন আহমেদ কাকে যেন একটা ফোন দেয়। ফোন করে বলে 1 ঘন্টার মাঝে ডিভোর্স পেপার রেডি করে বাসায় নিয়ে আসেন। বাসার ঠিকানা বলে দেয়। মহুয়া জাহান শুধু নীরবে চোখের জল ফেলছে। তিনি জানেন তাহসিন আহমেদকে আটকানোর সাধ্য ওনার নেই। ওহিমা, আমাকে কণার একটা ছবি দেখাবি? সরাসরি আমার মেয়েকে দেখার ভাগ্য হয়তো আমার আর হবে না। কত ইচ্ছে ছিল আমার মেয়েকে আমি কোলে নিয়ে ঘুরবো, গান শুনিয়ে ঘুম পাড়াবো, কোলে নিয়ে নিজের হাতে খাইয়ে দিব, সাইকেল চালানো শেখাবো। আমি বাসায় দেরি করে আসলে সে অভিমানে গালটা ফুলিয়ে রাখবে। আমি চকলেট দিয়ে তার অভিমান ভাঙাবো। আমার মেয়ে আমার হাত ধরে স্কুলে যাবে। সেই সব ইচ্ছে আমার আর পূরণ হলো না। হয়তো আমি কোনোদিনও পাপ কোনো একটা পাপ করেছিলাম। সেই পাপের শাস্তিই পেয়েছি। আমার পাপের শাস্তি হিসাবে আমার মেয়ের জীবনটাও তছনছ হয়ে গেল। আমার সাথে দেখা না হোক, আমার মেয়ে যেখানে আছে সেখানে অন্তত পক্ষে ভালো থাক। ছোট আব্বু, তুমি আমার সাথে আসো কণার রুমে। আমি তোমাকে কণার ছবি দেখাচ্ছি। মিতু এগিয়ে এসে বলে, ওহি আপা, কণা আপার ঘরে যায় লাভ নাই। ওই কুটনি বেডি, মানে মহুয়া জাহানেরকে উদ্দেশ্য করে বলল। ওই বুড়া বেডি তিশান আহমেদকে উদ্দেশ্য করে তখন বলা হলো, এরা দুই শয়তান মিলে। মিতুকে থামিয়ে দিয়ে তিশান আহমেদ রেগে চিৎকার করে বলে, এই মেয়ে, তোর সাহস হয় কি করে আমাদেরকে এইভাবে অপমান করার? বেশি কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। মিতু নিজের হাতটা ঝাড়া মেরে ছুঁড়ে গিয়ে তিশান আহমেদের পায়ের ওপরে পড়ে। তিশান আহমেদ জ্বলন্ত আগ্নেয়গিরির মতো করে জ্বলে ওঠে। মিতু তিশান আহমেদকে রাগ জাস্ট পাত্তা দিল না। করুম না আপনাগর মতো খারাপ মানুষের বাড়িতে কাজ। গায়ে গতরে খাটতে পারলে কামের অভাব হইব না। কাম থেকে ছাড়াইয়া দিবেন? কি আমি ছাড়িয়া দিলাম? আপনারা কি ছাড়াবেন? তবু আজকে চুপ থাকুম না। সকলে কণা আপার সাথে যেভাবে অমনুষ্যের মতো অত্যাচার করেছেন সব কমো আজকে। তোমরা দুজন মিলা কণা আপার জিনিস কণার আপার রুম থেকে একেবারে মুছে ফেলেছে। আর কইছে কণা আপা তাদের কাছে মারা গেছে। কণা নামের কাউরেই তারা চেনে না। আভিয়ান দাদা বাবু সব নিয়া নদীর পাড়ে আগুন ধরাইয়া দিছে, ছাই করে পানিতে ফালাইয়া দিছে। তাসিন আহমেদ ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আভিয়ানের গালে। ড্রয়িং রুমে নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেছে। তাহসিন আহমেদের চিৎকারের সাথে কেঁপে ওঠে সবাই। তোর জন্য এত বছর ধরে আমি আমার পরিবারের থেকে, আমার মেয়ের থেকে দূরে ছিলাম, আর তুই আমার মেয়ের ওপরে প্রতিনিয়ত অত্যাচার করে গেলি। শুধু অত্যাচার করেই ক্ষান্ত হসনি, ও নিখোঁজ হওয়ার পর ওর জিনিসগুলোও পুড়িয়ে ফেললি। আভিয়ান একদম চুপ করে আছে, কোনো কথাই বলছে না। তাহসিন আহমেদ যে তাকে থাপ্পড় মারলো এতে তার কোনো হেলদোল নেই। যে ছেলেকে কেউ কড়া গলায় কথা শোনালে তাকে থাপড়ায় আসতো, আর আজকে সেই ছেলেকে থাপ্পড় মারার পরও সে নিশ্চুপ। সবাই অবাক হয়ে আভিয়ানের দিকে তাকিয়ে আছে, কিন্তু আভিয়ানের মাঝে কোনো ভাবান্তর নেই। একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার বডিটাই এখানে, প্রাণটা নেই। তাহসিন আহমেদ মহুয়া জাহানের সামনে দাঁড়িয়ে বলে, তুমি যদি মেয়ে না হতে তাহলে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেলে তোমার গালটা লাল করে দিতাম। নেহাতি আমার মা মেয়েদের গায়ে হাত তোলার শিক্ষা দেয়নি। আর আপনি যদি আমার থেকে বয়সে বড় আর আমার মায়ের পেটের ভাই না হতেন তাহলে আমি আপনাকে কি করতাম আমি নিজেও জানি না। তাহসিন আহমেদ ছোপায় বসে আছে, সাফাতের ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনে ভাসছে কণার হাস্যোজ্জ্বল একটা ছবি। তাহসিন আহমেদ কণার ছবিতে হাত বোলাচ্ছে। তাহসিন আহমেদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ফোনের স্ক্রিনে কলিং বেল বেজে উঠল। এমন সময় মিতু গিয়ে দরজাটা খুলে দিতেই বাসার ভেতরে প্রবেশ করে উকিল ড্রেস পরে একজন ভদ্রলোক। লোকটি তাহসিন আহমেদের সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার চৌধুরী,
আপনার কথা মতো ডিভোর্স পেপার রেডি করে নিয়ে আসছি। তাহসিন আহমেদ ডিভোর্স পেপার নিয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সাইন করে দিল। ডিভোর্স পেপারটা মহুয়া জাহানের দিকে এগিয়ে দেয়। মহুয়া জাহান নিতে না চাইলেও তাহসিন আহমেদের ধমকে নিয়ে নেয়। উনিও সাইন করে দেয়, হয়তো অপরাধ বোধ থেকেই। আজকে থেকে তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। না তুমি আমার স্ত্রী, আর না আমি তোমার স্বামী। ওহিমা, আসি রে, ভালো থাকিস। ছোট আব্বু, তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার বাসা ছেড়ে চলে যাবে? কে বলল চলে যাব? আমি আবার ফিরে আসব কনাকে সাথে নিয়েই। কনাকে ছাড়া এই বাসায় থাকলে আমার দমটা বন্ধ হয়ে আসবে। কনাকে যেদিন খুঁজে পাবো সেই দিনই এই বাসায় আসব। সেই দিন কণা কাজের মেয়ে নয়, রাজকন্যা হয়ে তার রাজত্বে প্রবেশ করবে। ছোট আব্বু, আমাকেও তোমার সাথে নিয়ে যাবে? এই অমানুষদের মাঝে থাকতে আমার একদমই ভালো লাগে না। কণাকে ছাড়া আমারও এই বাসায় দম বন্ধ হয়ে আসে। সাফাতের সাথে সাফাতের বাসায় যেতাম, কিন্তু বিয়ের আগে ওই বাড়িতে যাওয়া তো ঠিক না। তুই তো এত হেজিটেট কেন করছিস? তোকে আমার সাথেই নিয়ে যাব। তুই তো আমার আরেক মেয়ে। এদের মাঝে তোকে আমি কিছুতেই রাখবো না। ওহি কোথাও যাবে না। ওহি আমার মেয়ে। ওহি আমার সাথেই থাকবে। আমি তোমার মেয়ে না? যেদিন থেকে তুমি কণাকে নিজের কাছে মৃত মনে করেছো সেই দিন থেকেই তোমার ওহিও মারা গেছে। এখন যে ওহি বেঁচে আছে তার সাথে তিশান আহমেদের কোনো সম্পর্ক নেই। এই ওহি না তিশান আহমেদের মেয়ে, আর না তিশান আহমেদ ওহির বাবা। মেয়ের কথা শুনে থমকে যায় তিশান আহমেদ। ওহির কথাগুলো শুনে ওনার কলিজায় গিয়ে তীরের মতো করে বেঁধছে। মেয়ের চোখ হয়ে নিজের জন্য ঘৃণা দেখে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন তিশান আহমেদ। ওহি আর তাহসিন আহমেদ চলে যায় বাসা থেকে। তিশান আহমেদ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ওহি আর তাহসিন আহমেদের যাওয়ার দিকে। ওনার মনে হচ্ছে ওনার কলিজাটা কেউ নিয়ে যাচ্ছে। এতদিন পর ওনার মেয়ের কাছে ফিরে এসেছে, কিন্তু উনি একটু ভালো করে কথাও বলতে পারলেন না। তিশান আহমেদ মাথা নিচু করে রুমে চলে যান। আভিয়ান পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যায়। এমন একটা ভাব করে চলে গেল যেন এখানে কিছুই হয়নি, বা এখানে যা হলো তাতে তার কিছুই যায় আসে না। আফিফা বেগম মহুয়া জাহানের দিকে এক পলক তাকিয়ে ড্রয়িং রুম ছেড়ে চলে যান। নিজের স্বামী আর মহুয়া জাহানকে দেখে এখন তার ঘৃণা হচ্ছে। ওনাদের জন্যই আফিফা বেগম নিজের মেয়েকে কাছে পেয়েও পেল না। মহুয়া জাহান এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জিয়ান একটা কফি শপে বসে আছে। তার সামনেই বসে আছে একটা মেয়ে। মেয়েটা আর কেউ না, তার প্রেয়সী। অনেক কাঠখড় পুড়িয়ে সে তার প্রেয়সীকে নিজের করে পেয়েছে। জিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে, চোখের পলক পড়ছে না। জিয়ানের এমন দৃষ্টিতে মেয়েটি লজ্জা পেয়ে লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। জিয়ান মেয়েটির হাত মুঠোয় নিয়ে বলে, এভাবে হেসো না গো প্রেয়সী, বুকে বড় লাগে। নওমি, তুমি নিজেও জানো না তুমি আমার জীবনে কি। তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। তুমিহীন একটা দিন কাটানোর কথা আমি ভাবতেও পারি না। আমিও আপনাকে ছাড়া এক মুহূর্ত কাটানোর কথা ভাবতে পারি না। কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না তো? কথা দিলাম, এই হাত যে একবার ধরেছি মৃত্যুর আগে আর ছাড়বো না। তুমি জানো আমার সব আপনজন একে একে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। প্রথম ভাইয়া আমাকে সব ছেড়ে চলে গিয়েছিল, তাতে আমার কোনো আফসোস নেই। তারপর কণা নিখোঁজ, ওহি অসুস্থ। ওহি সুস্থ হলেও কণার খোঁজ কেউ দিতে পারলো না। হারিয়ে গেল আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ড। আমার জীবন থেকে আমার একটা প্রিয় মানুষ হারিয়ে গেল। চিন্তা করবেন না, কণাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কণা বিছানায় শুয়ে ল্যাপটপে একটা বেবির ছবি দেখছে আর মুচকি মুচকি হাসছে। বেবির মায়াবী মুখে হাত বুলিয়ে দিচ্ছে। আদিয়াত এসে ধপাস করে কণার পাশে শুয়ে পড়ে। কণা একটু বিরক্ত হয়ে বলে, আপনি ভূতের মতো এসে ধপাস ধপাস করে শুয়ে পড়েন কেন? আই এম দ্য গ্রেট আদিয়াত আইমান, তাই। এখন বলো, তুমি এই কিউট বেবিটার ছবি দেখে হাসছো কেন? আমাদের এমন একটা কিউট বেবি হলে কেমন হবে?
পিচ্চির দেখা যায় আবার বাবুর আম্মু হবার খুব শখ। কিন্তু সরি ম্যাডাম, আমি কোনো পিচ্চিকে দিয়ে আমার বেবি আনবো না। আমি পিচ্চি না, ওকে। আমার বয়স 18 বছর 9 মাস 7 দিন। সে যাই হোক, তোমার বয়স এখনো 20 হয়নি, আর তোমার পড়াশোনাও শেষ না হওয়া পর্যন্ত কোনো বেবি নেব না আমরা, বুঝেছো? তাই এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। কথাগুলো বলে আদিয়াত টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আদিয়াতের যাওয়ার দিকে তাকিয়ে কণা ভেংচি কেটে মুখ ভেঙিয়ে বলে, সে যাই হোক, তোমার বয়স এখনো 20 হয়নি, আর তোমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কোনো বেবি নিব না, বুঝছো? তাই এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। হ্যাঁ, শুধু পড়াশোনা আর পড়াশোনা। বেবি হলে কি পড়াশোনা করা যায় না? আমার তো এমন একটা কিউট বেবি চাই। সময় মতো বিয়ে হলে 3-4টা পিচ্চির আম্মু থাকতাম, আর আমাকে নাকি পিচ্চি বলে। কণা ল্যাপটপটা অফ করে দিয়ে রাহেলা বেগমের কাছে চলে যায়। কণা ঠিক করেছে আজকে ওনার সাথেই থাকবে, আদিয়াতের সাথে থাকবে না। আদিয়াতকে বউলেস করে দিয়ে শাশুড়ি মায়ের সাথেই ঘুমাবে সে। আদিয়াত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কণাকে রুমে পায় না। আদিয়াত মুচকি হাসে, কারণ সে জানে কণা কোথায় আছে। তার পিচ্চি বউকে পিচ্চি বলাই রেগে গেছে, তাই রাগ করে তাকে বউলেস করে দিয়ে শাশুড়ি মায়ের সাথে ঘুমানোর জন্য চলে গেছে। আদিয়াত টাওয়ালটা দিয়ে মুখটা মুছে ভালো করে টাওয়ালটা বেলকুনিতে রেখে তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। মামুনি, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। কেন, আদিয়াতের সাথে ঝগড়া টগড়া হয়েছে বুঝি? তরুণর সাথে ঝগড়া করেই তোমার সাথে আমাকে থাকতে হবে? আমি এমনিতে কি তোমার সাথে থাকতে পারি না? আজকে আমার ইচ্ছে হয়েছে আমি আমার মামুনির সাথে ঘুমাবো, তাই এসেছি। তোমার প্রবলেম হলে বলো, আমি চলে যাচ্ছি। এক থাপ্পড় খাবি। আমি কখন বললাম আমার প্রবলেম হবে? তুই আমার সাথে সারা জীবন থাকলেও আমার প্রবলেম নেই। আদিয়াতের সাথে ঝগড়া করেই তো তুই আমার সাথে থাকতে চাস, না হলে তো ধরে বেঁধেও তোকে আমার সাথে রাখা যায় না। দুর্জয়, তুমি আদিয়াতের সাথে গিয়ে শুয়ে পড়ো। আজকে আমরা দুই মা মেয়ে মিলে একসাথে ঘুমাবো। মাম্মা, তোমরা তো দেখি ঘসেটি বেগমের মতো ষড়যন্ত্র শুরু করেছো। ষড়যন্ত্র করে আমাকে আর পাপাকে বউলেস করে দিচ্ছ। দুর্জয় আহমেদ একটু কেশে বলে, আরে বাপ, আমারে টানস কেন? তুই বউ ছাড়া থাকতে পারিস না বললেই তো হয়। তুমি তো খুব বউ ছাড়া থাকতে পারো, সারাটা রাত ছটফট করো। যাও, একটু ঘুমাও, আমার আবার ঘুম হারাম করে দাও। মাম্মা ভেবে আমাকে যেভাবে জাপটে জড়িয়ে ধরো, আমার দমটা বন্ধ হবার উপক্রম হয়ে যায়। আদিয়াতের কথা শুনে তুর্জয় আহমেদের কাশি উঠে যায়। কণা তুর্জয় আহমেদের দিকে পানি এগিয়ে দেয়। তুর্জয় আহমেদ ঢকঢক করে পানিটা খেয়ে ফেলে। উনি ভেবে পাচ্ছেন না তার ছেলে এমন নির্লজ্জ কি করে হলো। এই ছেলে আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত তুর্জয় আহমেদ হার্ট অ্যাটাক করবেন। যেভাবে লাগামহীন কথাবার্তা বলে, আরো কি কি যেন বলে দেয় আল্লাহ মাবুদ জানে। তুই তোর বউকে নিয়ে যা, তোর এসব কথা শুনে আমার প্রেশার বেড়ে যাচ্ছে। চলো ধনিকণা, তোমার শ্বশুর মশাই তার বউকে ছাড়া থাকতে পারে না, তাই তাদের মাঝে তোমার কাবাব মেয়ে হাড্ডি হয়ে থাকার কোনো দরকার আসে না। চলো, আমি যাব না। তোমাকে তো যেতেই হবে, আমরা নিউলি ম্যারিড কাপল, রোমাঞ্চের একটা ব্যাপার স্যাপার আছে না? আদিয়াত কণাকে তুলে নেয়। কণার চোখটা বড় বড় হয়ে যায়। সে কল্পনাও করতে পারেনি আদিয়াত তার বাবা মায়ের সামনে কোলে তুলে নিবে তাকে। কণা ছাড়া পাবার জন্য হাত পা ছোড়াছুড়ি শুরু করে। কণাকে রুমে এনে কোল থেকে নামিয়ে দেয়। আমি অনেক নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতো দেখি নাই। ওনাদের সামনে কোলে তুলে নিলেন আমাকে। ওনারা কি ভাবছে বলুন তো? লজ্জায় আমার মাথাটা কাটা গেল। আমি আগেও বলেছি আদিয়াত আরমান একটাই, তাই তার কাজকর্মের সাথে অন্য কারোর মিল পাবে না। ওনারা কিছুই ভাবছে না, ওনারা জানে ওনাদের ছেলে বউ পাগল, বউ ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। লুচ্চা, সি, নিজের হাজবেন্ডকে এসব বলতে নেই। যাকগে, এসব আজে বাজে কথা বলা বাদ দিয়ে আমার রোমান্টিক মুডের 12টা বাজাতে চাই না। আদিয়াত কণার দিকে একটু এগিয়ে যেতেই কণা পিছিয়ে যায়। আদিয়াত আরেকটু এগিয়ে যায়, কণা পেছাতে গিয়ে বিছানায় পড়ে যায়। আদিয়াত বাঁকা হেসে কণার দিকে একটু ঝুঁকে যায়। আদিয়াত বিছানায় আধো শোয়া হয়ে শুয়ে আছে। আদিয়াতের বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন কণা। আদিয়াতের চোখে ঘুম নেই। সে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভেবে চলেছে। হয়তো কোনো প্ল্যান সাজাতে ব্যস্ত সে,
কিছু একটা ভেবে আদিয়াত বাঁকা হাসে। কিছুটা ভাবার সময় অভিনয় করে বলে, তুমি তো ফিরে যাবে সবার কাছে খুব তাড়াতাড়ি, কিন্তু আগের সেই তুমি আর থাকবে না। আমি তোমাকে শুধু বাহির থেকে নয়, ভেতর থেকেও চেঞ্জ করে দিব। যাকে দেখে সবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হলেও হতে পারে। তোমার উপর করা অত্যাচারের প্রতিশোধ তো আমি একে একে নিব, কাউকে ছাড়বো না, সে তোমার মা হোক বা আঙ্কেল হোক। আদিয়াত আইমান মানুষকে শারীরিক কষ্ট দিয়ে নয়, মানসিক যন্ত্রণা দিয়ে মারে। মানসিক যন্ত্রণা বড়ই অদ্ভুত যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিতে পারে। কারণ মানসিক যন্ত্রণা এমন একটা যন্ত্রণা যা না পারে কারোর কাছে প্রকাশ করতে, আর না পারে নিজের কাছে চেপে রাখতে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার প্রেয়সীকে নিয়ে সবার জীবন নরক করে দিতে। মিসেস মহুয়া জাহান, উফ সরি, মিস মহুয়া জাহান আর মিস্টার তিশান আহমেদ, আপনাদের বোঝাবো প্রিয়জনদের কাছ থেকে ঘৃণা আর অবহেলা পেলে ঠিক কতটা যন্ত্রণা হয় বুকের ভেতর। আজকে ওহি আর সাফাত ভার্সিটিতে যাচ্ছে। নোমান আর বন্যা জানে না যে ওহি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছে। সাফাত বলতে চেয়েছিল, কিন্তু ওহি মানা করে দেয়। ওহি ওদেরকে সারপ্রাইজ দিতে চায়। অল্প কিছুক্ষণের মাঝেই ওহি আর সাফাত ভার্সিটিতে এসে পৌঁছায়। সাফাত গাড়ি পার্ক করে আসলে দুজন একসাথে ভার্সিটিতে ঢোকে। ওহিকে দেখে অনেকেই অনেক প্রশ্ন করে। ওহি সব প্রশ্নের উত্তর দিয়ে লাইব্রেরির দিকে চলে যায়। পেছন থেকে সাফাতও আসে। ওহি লাইব্রেরির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওহি একদম ঠিক ধারণা করেছিল বন্যা আর নোমান লাইব্রেরিতে আছে। তাদের দুজনের মাঝে কিছু তুমুল ঝগড়া চলছে কিছু একটা নিয়ে। ওহি আর সাফাত দুজন পেছন থেকে গিয়ে বন্যা আর নোমানের চোখটা ধরে ফেলে। হুট করে এইভাবে কেউ তাদের চোখ ধরায় বন্যা আর নোমান চমকে ওঠে। তারা ঝগড়া থামিয়ে বোঝার চেষ্টা করে কে পেছন থেকে চোখটা চেপে ধরেছে, কিন্তু তারা বুঝতে পারে না কে ধরেছে। তখন সাফাত আর ওহি নোমান আর বন্যার কানে কানে বলে, বলতো আমি কে। স্পর্শ চিনতে না পারলেও ওহি আর সাফাতের কণ্ঠ চিনতে তারা দুজন একদমই ভুল করে না। বন্যা আর নোমান তাদের চোখ ছাড়িয়ে পেছন ঘুরে ওহি আর সাফাতকে জড়িয়ে ধরে। তোরা কেমন আছিস? আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? তোদের ছাড়া কেমনে ভালো থাকি? তোদের কতটা মিস করেছি বলে বোঝাতে পারবো না। তা তোরা কি নিয়ে ঝগড়া করছিস? সাফাত ভাইয়া, আমি বলছি। না, আমি বলছি। আদিয়াত যেখানে যাচ্ছে কনাও সেখানে পিছনে পিছনে যাচ্ছে। আদিয়াতকে শান্তিতে কোনো কাজ করতে দিচ্ছে না। এক কথায় আদিয়াতকে কণা জ্বালিয়ে মারছে। কণা আইসক্রিম খেতে চায়, কিন্তু আদিয়াতের এক কথা, এখন আইসক্রিম খাওয়া যাবে না। আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, তাই আইসক্রিম খাওয়া যাবে না। কণা কণার কথাই অটুট, আদিয়াতও আদিয়াতের কথাই অটুট। আদিয়াত ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে। কণা আদিয়াতের কোল থেকে ল্যাপটপটা সরিয়ে ধপাস করে আদিয়াতের কোলে বসে পড়ে। এসব কি হচ্ছে কি কণা? কোথায় কি হচ্ছে? আমি তো জাস্ট আমার বরের কোলে বসলাম, এতেও আপনার সমস্যা? কোলে বসে আর কিচ করো, কিছুতেই কিছু হবে না। আমি কোনোভাবেই তোমাকে আইসক্রিম খেতে দিব না। আইসক্রিম খেলেই তোমার ঠান্ডা লেগে যাবে। মনে নেই তোমার গত মাসে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গিয়ে কি একটা অবস্থা করেছিলে তুমি নিজের? আপনি এমন কেন? সারাদিন শুধু বকাবকি আর বকাবকি, আর ভালো লাগে না। আমি আপনার সাথে, আর আপনার একমাত্র কিউট পিচ্ছি একটা বউ। কোথায় আদর করে আইসক্রিম খাওয়াবেন তা না, সারাদিন শুধু ধমকা ধমকি। আদর করে আইসক্রিম খাওয়াবো কেন? আদর করে মিষ্টি খাওয়াবো। কি খাবে নাকি মিষ্টি? অসভ্য। অসভ্য যখন বললে, অসভ্যের মতো তো কাজটা করতেই হয়, কি বলো? আদিয়াত কণার চুলের ভাঁজে আলতো করে হাতটা রেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কণা চোখ বড় বড় করে আদিয়াতের দিকে তাকায়। এতে আদিয়াতের মাঝে কোনো হেলদোল নেই, সে কণাতেই মত্ত। বেশ কিছুক্ষণ পর আদিয়াত কণাকে ছেড়ে দেয়। কণা আদিয়াতের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদিয়াত কণা দৃষ্টিটাকে জাস্ট পাত্তা না দিয়েই হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, টেস্টটা কিন্তু দারুণ ছিল। এর থেকে বেস্ট মিষ্টি কিছুই হতে পারে না। এরকম মিষ্টি পেলে আইসক্রিম খাওয়ার দরকার আছে? বেয়াদব ছেলে। কথাটা বলে কণা আদিয়াতের কোল থেকে উঠে চলে যায়।
আদিয়াত কণার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে। তার বউটা এখনো পিছিয়েই রয়ে গেল। কণা রুম থেকে বের হয়ে দেখে রুমের সামনে করিডোরে আরোহী দাঁড়িয়ে আছে। আরোহী কণাকে কিছু বলতে যাবে, তার আগে কণা মুখ বাঁকিয়ে চলে যায়। সেই এই মুহূর্তে এই মেয়েকে সহ্য করতে পারছে না। অপমান করে বাসা থেকে বের করে দেওয়ার পরেও বেহায়ার মতো আবারও চলে আসছে। কণা চলে যেতে গিয়েও যায় না, দৌড়ে রুমে ঢুকে আরোহীর মুখের উপরে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। এদিকে আরোহী আহমকের মতো করে দরজার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কণার এমন বিহেভের কারণ। কণা বিড়বিড়িয়ে বলে, নির্লজ্জ মেয়ে, লজ্জা করে না বিবাহিত পুরুষের দিকে নজর দিতে? একে তূর্ণের আশেপাশেও ঘেঁষতে দেওয়া যাবে না। এসব মেয়েদের একদমই বিশ্বাস নেই। কণাকে বিড়বিড় করতে দেখে আদিয়াত বলে, ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? চলে গিয়ে আবারও দৌড়ে এসে দরজাটা বন্ধ করে দিলে যে? রোমাঞ্চ করতে ইচ্ছে করছে নাকি? আপনার রোমাঞ্চের গুষ্টি কিলায়। আমি মরি আমার জ্বালায়, আর উনি আছে রোমাঞ্চ নিয়ে। কে আমার বউকে এত জ্বালাচ্ছে? নামটা বলো শুধু, ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। ঘুষি মেরে আমার আপনার নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। আপনাকে এত সুন্দর হতে কে বলেছিল? সব মেয়েরা শুধু নজর দেয়, আপনাকে নিয়ে রাস্তাঘাটে বের হওয়া যায় না। সব মেয়েরা শুধু হা করে তাকিয়ে থাকে। আপনি বিবাহিত জেনেও আপনাকে নিয়ে টানাটানি করে। আমার পিচ্ছি বউটা দেখছি জেলাস। খুব জেলাস ফিল করছি। ইচ্ছে করছে আপনাকে কালি লাগিয়ে কালো করে দেই। কেটে গেছে আরো 2টা মাস। সবাই সবার মতো লাইফে হ্যাপি। শুধু কষ্টে আছে মহুয়া জাহান আর তিশান আহমেদ। আফিফা বেগম রোজ নিজের মেয়ের সাথে কথা বলেন। তিশান আহমেদ কথা বলতে গিয়েও ওহি ফোনটা কেটে দেয়। ওহি তার সিদ্ধান্তে অটুট। সে তিশান আহমেদ নামক কোনো ব্যক্তির সাথে কথা বলবে না। মহুয়া জাহান এখন সারাদিন রুমের এক কোণে পড়ে থাকেন। প্রয়োজন ছাড়া রুম থেকে একদমই বের হন না। নিজের কাজের জন্য তিনি অনুতপ্ত, কিন্তু এখন অনুতপ্ত হয়ে তো আর কোনো লাভ নেই। সময় থাকতে সম্পর্কের মূল্য দেননি, তাই তো ওনার সব প্রিয়জন ওনার কাছ থেকে দূরে সরে গেছে। এখন তিনি কণার জন্য রোজ কাঁদেন। কাঁদলেও তো আর লাভ নেই, কণা তো আর ফিরবে না। ফিরলেও আগের কণাকে হয়তো সে ফিরে পাবে না, যে ওনার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ওনার পিছু পিছু ঘুরত। প্রায় 5 মাস কণা তার নিজের বাড়িতে ফিরে আসছে, সাথে আদিয়াত আর তার বাবা মাও আসছে। কণা এখানে আদিয়াতের বাবা মাকে ছেড়ে কোথাও যায় না, যেখানে যায় ওনাদের সাথেই নিয়ে যায়। আদিয়াত কণাদের বাসার সামনে গাড়িটা দাঁড় করায়। গাড়ি থেকে বের হয় কণা, বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কণার চোখের কোণে অশ্রুবিন্দু ভিড় করছে। কণা তাড়াতাড়ি করে অশ্রু কণা মুছে নেয়, চোখের সানগ্লাসটা পরে নেয়। কণা এখন আর তার চোখের জল কাউকে দেখায় না। যার তার জন্য চোখের জল ফেলে না, তাদের জন্য তো নাই। কণাকে আদিয়াত বাইরে থেকে এবং ভেতর থেকে একজন কঠিন মানুষ তৈরি করে ফেলেছে। কণা একটা হোয়াইট কালারের গাউন পরে আছে, গলায় একটা পেন্ডেন্ট যেটাতে আদিয়াতের নাম খোদাই লেখা, হাতে একটা ডায়মন্ডের ব্রেসলেট। কণা পোশাক আশাকে এখন আভিজাত্যের ছোঁয়া। কণা আগের কণা আর এখনকার কণার মাঝে আকাশ পাতাল তফাৎ। আগের সেই দয়ার সাগর কণা আর নেই।